বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমার পরিচয়, আজকে আমি তোমাদের দশম শ্রেণীর গণিত বিষয়ের অষ্টম অধ্যায় বৃত্ত সংক্রান্ত বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। দেখো তোমাদের পাঠ্য বই, তোমাদের বইয়েতে অষ্টম অধ্যায় 197 পৃষ্ঠা থেকে আমরা শুরু করবো। এটা হলো তোমাদের বৃত্তচাপ, ঠিক আছে? আচ্ছা, দেখো আমি তোমাদের বিষয়টা বুঝাই। দেখো এটা আমি কি আঁকলাম, এটা একটা বৃত্ত আঁকলাম, তাই না? এই বৃত্ত তোমরা সবাই অবশ্যই জানো যে বৃত্ত কাকে বলে। আচ্ছা, এটা হচ্ছে বৃত্ত। এই বৃত্তের যে একটা চাপ, এটা কোনটাকে বোঝানো হয়? দেখো এই বৃত্তের যে পরিধি আছে, বৃত্ত যে একটি বক্রাকার রেখা, সেই বক্রাকার রেখাটা হলো বৃত্তের পরিধি। এই পরিধির উপরে আমরা মনে করে একটা বিন্দু নিলাম, যে কোনো জায়গাতে এখানে একটা বিন্দু নিলাম, এর মনে করো এই বিন্দুটা এ, আর আরেকটা বিন্দু নিলাম, মনে করো আমরা এখানে নিলাম বি। বৃত্তের পরিধির উপরে আমরা দুইটা বিন্দু নিলাম, একটা বিন্দু এ আর একটা বিন্দু বি, ঠিক আছে? এর ফলে দেখো এই সমগ্র যে পরিধিটা ছিল, সেই পরিধিটা এখন দুটো অংশে বিভক্ত হয়ে গেল। এটা মনে করো আমাদের বৃত্তের কেন্দ্র, এটা ও, ঠিক আছে? তাহলে এই সমগ্র যে বৃত্তের পরিধি, সি দিলাম, এ বি সি যে বক্রাকার রেখাটা, এই বক্রাকার রেখাটা হচ্ছে বৃত্তের পরিধি, ঠিক আছে? আর পরিধির উপরে আমরা দুটো বিন্দু, একটা এ এবং বি নেওয়ার ফলে দুই অংশ বিভক্ত হয়ে গেল পরিধিটা। একটা অংশ হলো পরিধির একটা অংশ, দেখো লাল করে দিচ্ছি আমি। এই বৃত্তের পরিধির একটা অংশ হলো এবি, এবি একটা অংশ, এটাকে আমরা বলবো একটা চাপ। আবার দেখো যদি আমরা বাম দিক থেকে যাই, এ থেকে যেটা নীল করে দিচ্ছি, এই সম্পূর্ণ অংশটুকু, এদিক দিয়ে যদি এই অংশটুকু দেখাই, এটা একটা অংশ, বৃত্তের পরিধির একটা অংশ, এটার একটা চাপ, ঠিক আছে? তাহলে বৃত্তের পরিধির উপরে দুইটা বিন্দু নিলে কি হলো, বৃত্তের পরিধি দুইটা অংশে বিভক্ত হয়ে যায়। একটা অংশ দেখো ছোট, এবি যে লাল চিহ্ন করে দিয়েছে, লাল রং করে দিয়েছে, এটা হলো ছোট, আর যেটা নীল রং করে দিলাম সেই অংশটুকু হলো বড়। তাহলে যেটা ছোট সেটাকে বলা হয় উপচাপ। এটাকে বলা হয় কি, এটা হলো উপচাপ, উপচাপ। আর যেটা বৃত্তের পরিধির যে বড় অংশটা, ওটাকে বলা হয় অধিচাপ। এটা হলো অধিচাপ, ঠিক আছে? তাহলে বৃত্ত আমরা দেখলাম, মনে করো এটা একটা বৃত্ত, বৃত্তের উপরে আমরা দুই অংশ দিলে এখানে একটা, এখানে দুই বিন্দু নিলাম, তাহলে এবারে যে অংশটা, এটাকে আমরা বলবো, লাল কালার করে দেবেন আবারও, এটা একটা অংশ হচ্ছে বৃত্তের পরিধির একটা অংশ, আর একটা অংশ হচ্ছে বড়টা যেটা নীলটা। তাহলে যে লাল অংশটা, যে ছোট অংশ, যেটা যে ছোটটাকে বলবো আমরা উপচাপ, আর বড়টাকে বলবো আমরা অধিচাপ। বৃত্তের পরিধি সাধারণত, বৃত্তের পরিধির উপরে দুটো বিন্দু নাও, তাহলে সাধারণত একটা অংশ বড় হয়, একটা অংশ ছোট হয়। হ্যাঁ, যদি যেটা ছোট সেটাকে বলবো আমরা উপচাপ, আর বড়টাকে বলবো অধিচাপ। আর এটা তোমার চাপ, ঠিক আছে? বৃত্তচাপ। এখানে তোমরা একটু পড়বে, দেখো এখানে দেওয়া আছে, এখানে দেখো আলাদা করে দেখানো হয়েছে আমাদেরকে। দেখো যে বৃত্তের উপরে দুটো বিন্দু, একটা এ না হলে একটা বি, দুটো বিন্দু নেওয়ার ফলে একটা হলো এপারে একটা অংশ চাপ, আর হলো এদিকে একটা অংশ, দুটো অংশ বিভক্ত হয়ে গেল এই বৃত্তের পরিধিটা। যেটা বড় যে অংশ বৃত্তের পরিধি, সেটাকে বলেছি আমরা অধিচাপ, আর যে ছোট যে অংশটাকে বলেছি আমরা উপচাপ, ঠিক আছে? এটা আলাদা করে তোমাকে দেখানো হয়েছে, পৃথক করে দেখানো হয়েছে আলাদা করে। চাপ। এবার দেখো দুটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, একটা হলো বৃত্তস্থ কোণ, আর হলো কেন্দ্রস্থ কোণ। দেখো লক্ষ্য করে চিত্রটাতে, দেখো এই চিত্রে বৃত্ত এবিসি একটি বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র হলো ও, আর এ পিবি এর একটা চাপ, দেখো এপিবি একটা চাপ। এই চাপের উপরে একটি কোণ আছে দণ্ডায়মান, সেটা হলো এ সি বি, এসিবি।
এ সি বি একটা কোণ, এই যে কোণটা, এই কোণের শীর্ষবিন্দু বৃত্তের পরিধির উপরে অবস্থিত। বৃত্তের পরিধি যে সি বিন্দু, এই সি বিন্দুর বৃত্তের পরিধির উপর অবস্থিত। তাহলে এই এসিবি এই কোণটাকে আমরা বলবো কি কোণ? বলবো আমরা বৃত্তস্থ কোণ। এটাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। এটা বৃত্তে অবস্থিত, এই কোণটা বৃত্তে অবস্থিত। এই কোণের শীর্ষবিন্দু বৃত্তের পরিধির উপর অবস্থিত, তাই আমরা এই কোণকে বলবো বৃত্তস্থ কোণ। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, দেখো, একটি বৃত্তস্থ কোণ বৃত্তে যে চাপ খণ্ডিত করে কোণটি সেই চাপের উপর দণ্ডায়মান। মানে এই যে এখানে তোমার যে এসিবি এই বৃত্তস্থ কোণটা কোন চাপের উপর দণ্ডায়মান? সেটা হলো এপিবি চাপের উপর দণ্ডায়মান। আর খণ্ডিত চাপের অনুবন্ধী চাপের অন্তর্লিখিত বলা হয়। মানে এই কোণটা এসিবি, এই কোণটা কি কোণ? এর একটা বৃত্তস্থ কোণ, যেহেতু এই কোণের শীর্ষবিন্দু বৃত্তের পরিধির উপর অবস্থিত। এবং এই কোণটা কোন চাপের উপর দণ্ডায়মান? এটা হলো এপিবি এই চাপের উপর দণ্ডায়মান। এবং এই কোণ কোন চাপের অন্তর্লিখিত যদি বলা হয়, তাহলে সেটা হচ্ছে এটা অন্তর্লিখিত এ সিবি। এ সিবি যে চাপটা আছে, যেটা তোমার অধিচাপ, এই কোণ এসিবি চাপে অন্তর্লিখিত। আর দণ্ডায়মান হচ্ছে ওটার উপরে, দণ্ডায়মান হলো এপিবি এই উপচাপের উপর দণ্ডায়মান। বিষয়টা ভালো করে মনে রাখবে, ঠিক আছে? দেখো তাহলে বৃত্তস্থ কোণটি এপিবি চাপের উপর দণ্ডায়মান এবং এসিবি চাপে অন্তর্লিখিত হয়েছে। আচ্ছা, তাহলে এটা বুঝলে। এখন দেখো, আমরা শিখলাম বৃত্তস্থ কোণ, শিখলাম কোনটি বৃত্তস্থ কোণ কোন চাপে অন্তর্লিখিত এবং কোন চাপে দণ্ডায়মান। এখন আরেকটা বিষয় হলো সেটা কেন্দ্রস্থ কোণ। এবার দেখো, এবার তোমাদের লক্ষ্য করো, এই এপিবি এইখানেও দেখো, এখানে এপিবি চাপের উপরই দণ্ডায়মান, কিন্তু এবার দেখো কোণের শীর্ষবিন্দু বৃত্তের কেন্দ্রে অবস্থিত, বৃত্তের কেন্দ্র ও, ঠিক আছে না? এখানে দেখো এ ও বি এই কোণের শীর্ষবিন্দু কোথায় অবস্থিত? এখানে শীর্ষবিন্দু বৃত্তের কেন্দ্রে অবস্থিত বা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন হয়েছে এই কোণটা, এই জন্য এটাকে বলবো আমরা কেন্দ্রস্থ কোণ। আর আগে যদি এরকম হয়, এরকম যদি হতো জিনিসটা, এরকম যদি কোণ উৎপন্ন হতো, ধরো আমি এখানে এসিবি দিলাম, দেখো এসিবি এই কোণটা কিন্তু উৎপন্ন হয়েছে কোথায়? উৎপন্ন হয়েছে বৃত্তের পরিধি উপরে, শীর্ষবিন্দুটা বৃত্তের পরিধির অবস্থিত। এবং এই দুইটা কোণই এসিবি এবং এওবি দুইটা কোণই কিন্তু একই চাপ এপিবি চাপের উপরে দণ্ডায়মান। এপিবি চাপের উপর দণ্ডায়মান, কিন্তু এই একটা কোণের শীর্ষবিন্দু পরিধির উপরে, এটাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। এটাকে বলবো আমরা কি কোণ? বৃত্তস্থ কোণ বলবো এটাকে আমরা। আর যেটা উৎপন্ন হবে কেন্দ্রে, যে কোণ উৎপন্ন হচ্ছে কেন্দ্রে সেটা হচ্ছে এ ও বি, এই কোণটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ। আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি কেন্দ্র উৎপন্ন হয় সেটাকে বলবো আমরা কেন্দ্রস্থ কোণ, আর বৃত্ত উৎপন্ন হলে সেটা বলবো বৃত্তস্থ কোণ। বিষয়গুলি তোমাদের ভালো মতো বোঝা খুবই দরকার, কারণ এরপরে একটা উপাদ্য বি যেটা আমরা বলছি, এটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ। সেটা হলো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ এবং বৃত্তস্থ কোণের দণ্ডায়মান, আবার বলি, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। যদি হিসাব করে দেখা গেছে যে যদি একই চাপের উপরে তুমি যদি বৃত্তস্থ কোণ আঁকো এবং কেন্দ্রস্থ কোণ আঁকো, তাহলে কি হবে? তোমার কেন্দ্রস্থ কোণটা হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ এবং বৃত্তস্থ কোণটা হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছো। তুমি আগের চিত্রতে আবার বুঝার ব্যাপারটা কিরকম দেখো। এখানে এপিবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হলো এ ও বি। আমি আরেকটা আকার মনে করো এরকম দিলাম, এটা আকার হলো তোমার বৃত্তস্থ কোণ দিলাম এসিবি। তাহলে এপিবি একই চাপ,
দেখো এখানে এই এপিবি এই যে চাপটা, এই একই চাপের উপর দণ্ডায়মান একটা হলো কেন্দ্রস্থ কোণ, সেটা হলো এ ও বি, এটা কেন্দ্রস্থ কোণ, আর একটা হলো বৃত্তস্থ কোণ এ সি বি। হিসাব করে দেখা যায়, বুঝতে যে এই কোণ দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হলো এই এ ও বি মানে কেন্দ্রস্থ কোণটা এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে আবার কি হবে? তাহলে আবার বৃত্তস্থ কোণ কি হবে? কেন্দ্রস্থ কোণ অর্ধেক হবে। ঠিক আছে, এটা একটা প্রমাণিত বিষয়, এটা আমরা প্রমাণ করব। এটা তোমাদের এখন প্রমাণ শিখতে হবে, যে প্রমাণ করা যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। দেখো প্রমাণটা খুব সহজ, আমি তোমাদের আজকে দেখিয়ে দিই। দেখো এখানে তোমাদের চিত্র, প্রথমে তুমি লিখে দেখো, লেখা আছে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত এবং তার একই উপচাপ, এখানে উপচাপ কোনটা? বিসি হলো উপচাপ, একই উপচাপ বিসি এর উপর দণ্ডায়মান বিএসসি, এটা হলো বৃত্তস্থ কোণ বিএসসি বৃত্তস্থ কোণ, এবং কেন্দ্রস্থ কোণ হলো বিওসি বিওসি কেন্দ্রস্থ কোণ। প্রমাণ করতে হবে যে বিওসি ইকুয়াল টু 2 কোণ বিএসসি, মানে কেন্দ্রস্থ কোণ বিওসি ইকুয়াল টু বৃত্তস্থ কোণ বিএসসি দ্বিগুণ 2 গুণন কোণ বিএসসি। এটা প্রমাণ করার স্বার্থে কি করতে হবে আমাদের? মনে করি এসি রেখাংশ কেন্দ্রগামী নয়। ঠিক আছে, আমি পাশে তোমাদেরকে আবার আঁকা দেখা দিচ্ছি, দেখো বোঝানোর জন্য আবার আরেকটাকে দিচ্ছি। মনে করি এটা একটা বৃত্ত, ধরো এটা একটা কেন্দ্র, এটা বৃত্তের কেন্দ্র এটা, আর এখানে আমি এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কেন্দ্রস্থ কোণ, এটা বি ও সি, এটা হচ্ছে আমাদের বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিওসি, এবং আরেকটা আমি আঁকে দিলাম বৃত্ত, এবার হচ্ছে বৃত্তস্থ কোণ আঁকি বিএসি। এই তাহলে আমাদের কি হলো? বিসি চাপের উপর, যেটা তোমাদের বিশেষ নির্বাচনে লেখা আছে, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের মতো একই উপচাপ বিসি এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ বিএসসি এবং কেন্দ্রস্থ কোণ বিএসসি। প্রমাণ করতে হবে যে বিওসি সমান 2 কোণ বিএসসি। এখন আমরা মনে করে নিলাম যে এসি রেখাংশ কেন্দ্রগামী নয়, এই যেখানে এসি যে রেখাটা, এসি রেখা কেন্দ্র দিয়ে যায় না, এসি রেখা কেন্দ্র দিয়ে যায় না। তাহলে কি করতে হবে? তাহলে এই ক্ষেত্রে এ বিন্দু দিয়ে আমরা একটা কেন্দ্রগামী রেখাংশ এ দিয়ে আগে নেব, এটা আমাদের অঙ্কন। এই এ বিন্দু দিয়ে আমরা কেন্দ্রগামী রেখা আমরা এ দিয়ে আগে নিলাম, এটা অঙ্কন গেল। ঠিক আছে, কি করলাম অঙ্কনে? তাহলে আমরা এ বিন্দু দিয়ে কেন্দ্রগামী রেখাংশ এ দিয়ে আঁকি। এবার দেখো প্রমাণ। প্রথমে দেখো ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ এ ও বি, এই ত্রিভুজের বহিস্থ কোণ বিওডি, বহিস্থ কোণটা এই যে এটা হচ্ছে বিওডি ইকুয়াল টু কোণ বি এ ও, কোণ বি এ ও যেটা প্লাস কোণ এ বিও যেটা, এটা অন্য রকম দেখাই, এটা আর এটা, এটা কি? এটা কি? এটা আমরা লিখলাম কিভাবে? আমাদের একটা উপপাদ্য জানা আছে যে বহিস্থ কোণ, ঠিক আছে, আমাদের জানা আছে, এটা আগে আমরা শিখেছি, সেটা হলো ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত দুই কোণের সমষ্টির সমান হয়। ত্রিভুজের যে কোনো এক বাহু যদি বর্ধিত করো, যে বহিস্থ কোণ উৎপন্ন হবে, সেই বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত দুই কোণের কি হবে? সমষ্টির সমান হবে। এখানে দেখো তুমি যদি এ ও বি ত্রিভুজের চিন্তা করো, আমি দেখো আবার তোমাদের আগে দেখা, এখানে পৃথক করে দেখাচ্ছি। দেখো ধরো এটা একটা, ধরো এরকম একটা ত্রিভুজ আমাদের, ধরো এ, এটা ও, এটা বি, একটা ত্রিভুজ। তাহলে এই এ ও বি ত্রিভুজের যদি আমরা এ ও বাহুকে বর্ধিত করে দিই আমরা ডি পর্যন্ত, তাহলে কি হলো? এখানে একটা বহিস্থ কোণ উৎপন্ন হলো, বি ও ডি এর বহিস্থ কোণ। এই বহিস্থ কোণটা কি হবে? অন্তস্থ বিপরীত। অন্তস্থ কোণ তিনটে থাকে, তিনটার মধ্যে অন্তস্থ বিপরীত যে দুটো কোণ আছে, সেই দুটো কোণের যোগফলের সমান। তাহলে এখানে বি ও ডি এই কোণটা হবে অন্তস্থ বিপরীত দুটো কোণ। কোনটা কোনটা? একটা হবে অন্য কালার দেখাই, এটা একটা হবে এই বি এ ও, এটা আরেকটা অন্তস্থ বিপরীত এটা এ বি ও, এই দুটো কোণের যোগফলের সমান হবে বি ও ডি। এটা আমরা আগেই শিখে এসেছি অন্য পদ্ধতি থেকে, যে বৃত্তের ত্রিভুজের যে কোনো ভাগকে বর্ধিত করলে যে বহিস্থ উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত দুই কোণের সমষ্টির সমান, সেটা এখানে প্রয়োগ করলে আমরা, তাহলে কোণ বিওডি সমান সমান কোণ বি এ ও প্লাস কোণ এ বি লিখতে পারি আমরা এটা। আচ্ছা এবার দেখো ত্রিভুজ এ ও বি, এই ত্রিভুজের মধ্যে
ত্রিভুজ এ ও বি, এ ও বি ত্রিভুজে ও এ এবং ও বি কিন্তু সমান, ও এ এবং ও বি সমান, এ হলো ও এ আর হলো এ ও বি সমান। কেন সমান? কারণ ও এ এবং ও বি দুটোই কি একই বৃত্তের ব্যাসার্ধ, আর একই বৃত্তের ব্যাসার্ধ সব জায়গাতে সমান তো হবেই, একই বৃত্তের ব্যাসার্ধ। সেরকমই ও এ এবং ও বি সমান। তাহলে এই দুই বাহু যদি সমান হয়, তাহলে আমাদের জানা আছে যে যদি একটি ত্রিভুজের দুইটি বাহু সমান হয় তাহলে কি হয়, ওই সমান বাহু দুইটার বিপরীত কোণ দুইটাও কি হবে, সমান হবে। যেহেতু এই দুই বাহু সমান, এই দুই বাহুর বিপরীত কোণ দুটো, একটা হচ্ছে বিএও এবং এবিও, এই কোণ দুটো সমান। তাহলে আমরা পাচ্ছি কি এখানে এই বিএও এবং এবিও এই কোণ দুটো কি সমান কোণ, দুটোর পরিমাপ সমান। তাহলে আমরা যদি এখন এই যে আমাদের আগে যে সমীকরণ ছিল এখানে কোণ বিওডি, এখানে আমরা যদি এই দুটো কোণ সমান বসাই, সমান মান বসিয়ে দিই, তাহলে কি হচ্ছে আমাদের এই বিএও এটা ডবল লিখতে পারি আমরা, এটা করে লেখা আছে এখানে দেখো। তাহলে এই ধাপ 1 এবং 2 আমরা যদি চিন্তা করি, যদি আমরা সমন্বয় করি ধাপ 1 এবং ধাপ 2, তাহলে আমরা ধাপ 3 লিখতে পারি যে কোণ বিওডি ইকুয়াল টু এই বিএও এবং এবিও পরিবর্তে লিখে দিলাম বিএও, তাহলে বিএও প্লাস বিএও সমান 2 বিএও লিখতে পারি আমরা, ঠিক আছে, অবশ্যই লিখতে পারি যেহেতু দুটো সমান। এখন অনুরূপ ভাবে দেখো এবার পাশের চিত্র লক্ষ্য করো। আচ্ছা দেখো দেখে, তাহলে আমরা এই চিত্র লক্ষ্য করো, এখানে এই এ ও বি এই ত্রিভুজের মধ্যে আমরা পেলাম কি যে কোণ বিওডি এইটা কোণ বিএডি এর ডবল, বিএডি বা বিএও বলতে পারো, এই যে এটা পেলাম আমরা কোণ বিওডি এটা কার ডবল, কোণ বিএও এই কোণের দ্বিগুণ। তাহলে আমরা এবার যদি এ ও সি ত্রিভুজ যদি আমরা চিন্তা করতাম, আমরা যদি এ ও সি এই ত্রিভুজে চিন্তা করি, তাহলে এই অনুরূপ ভাবে লিখতে পারি আমরা কোণ সিওডি, এই সিওডিটা, এই সিওডি কোণটা কি হবে, তাহলে এই সিএও এইটা দ্বিগুণ হবে, এই লেখা আছে না দেখো। তাহলে একইভাবে ত্রিভুজ এ ও সি থেকে আমরা লিখতে পারি সিওডি, কোণ সিওডি এগারো টু কোণ সিএও, ঠিক আছে। তাহলে এবার দেখো আমরা এবার যে দুটো পেলাম ধাপ 3 এবং 4, এই দুটো আমরা যোগ করে দেব। এদের যোগ করলে কি হবে দেখো, যোগ করলে কি হবে, এই দুটো কোণ যোগ করে দিলাম, বিওডি প্লাস সিওডি যোগ করে দিলাম। একটু আমি জুম ছোট করি দেখার জন্য, চিত্র দেখার জন্য আর একটু ছোট করি। এবার দেখো তোমরা দেখো, আমরা হলো এই বিওডি এবং সিওডি যোগ করে দিলাম, মানে ধাপ 3 এবং 4 যেটা ছিল, 3 এর বাম পাশে ছিল বিওডি আর 4 এর বাম পাশে ছিল সিওডি, এই দুটো কোণ যোগ করলাম বাম পাশে, আর ডান পাশে এদের যোগ করলাম। তাহলে কি হচ্ছে আমাদের বিওডি এবং সিওডি, চিত্র দেখো বিওডি মানে এই কোণটুকু আর সিওডি মানে এইটুকু যোগ করে আমাদের এই সমগ্র কোণটা হয়ে যায় বিওসি কোণ হয়ে যায়, তাই না। এই দুই কোণ যোগ করলে আমরা লিখতে পারি বিওসি, লিখে দিলাম। আর ডান পাশে দেখো 2 এখানেও আছে 2 এখানে আছে, তাহলে দুটো পদের মধ্যে যেহেতু 2 আছে 2 আমরা কমন নিলাম, মনে করো 2 যদি আমরা কমন নিয়ে নেই, ঠিক আছে, তাহলে কি হবে কোণ বিএও প্লাস কোণ সিএও। তাহলে কি হচ্ছে এখন দেখো বিএও এবং সিও যোগ করলে কি হয়, চিত্র দেখো বিএও যোগ করলে এটা হচ্ছে, আর সিএও যোগ করলে কোনটুকু হচ্ছে, এই অংশটুকু হচ্ছে এই কোণ। তাহলে এই দুই কোণ যোগ করলে আমাদের সমগ্র কোণটা হয়ে যায়, এই গোটা কোণটা বিএসি হয়ে যায়। এই জন্য এখানে লিখে দেখো 2 ইন্টু বিএসি, 2 থেকে গেল, এই দুই কোণ যোগ করলে আমাদের হয়ে যায় বিএসি, কমন হয়ে গেল। খুবই গুরুত্বপূর্ণ এটা, তোমরা আশা করি বুঝতে পেরেছো। আরো যে একবার তোমরা বই থেকে ভালো করে পড়বে এবং চিত্রের সাথে মিল করে পড়বে, আশা করি অনেক সহজেই বুঝতে পারবে। তাহলে আজকে আমাদের পর্যন্ত রাখি, সকলে ভালো থাকো, আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ।